This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই বড় খবরে নজর রাখতেই হচ্ছে, ঝুলেই রইল 26,000 চাকরির ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শিক্ষক নিয়োগ মামলার শুনানি। তবে সিবিআইকে আজই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। পরের শুনানি হবে 15ই জানুয়ারি। ওই দিন সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। আরও বিস্তারিত জানতে কথা বলবো নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এই মুহূর্তে দাঁড়িয়ে তার মানে রাজ্যে যেখানে শিক্ষক অপ্রতুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলে শিক্ষক নেই, হাজার হাজার ছাত্রপিছু একজন শিক্ষক। সেখানে আবারও সুপ্রিম কোর্টে ঝুলে রইল এই যোগ্য অযোগ্য শিক্ষক বাছাই প্রক্রিয়াটা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, আমরা যেমন একদিকে চাই যে যারা দুর্নীতিগ্রস্ত তারা শাস্তি পাক, ঠিক তার পাশাপাশি যারা যোগ্য শিক্ষক তারাও তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় কিন্তু একটা সংশয়ের সামনে, প্রশ্নচিহ্নের সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন। আর এই পর্যায়ে দাঁড়িয়ে আগামী দিন তাদের কি হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করছে সুপ্রিম কোর্টের শুনানির ওপরেই, এবং দীর্ঘায়িত হচ্ছে তাদের অপেক্ষা। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তারা প্রত্যেকেই যোগ্য শিক্ষক বলে দাবি করছেন এবং তারা সুপ্রিম কোর্টে প্রত্যেকেই আবেদনকারী, অর্থাৎ যে মামলার শুনানি চলছে সেক্ষেত্রে তারা প্রত্যেকে পিটিশনার। তারা দীর্ঘদিন ধরে এখানে বারবার ধরে আসছেন কিন্তু শুনানি হচ্ছে না। আমরা আজকেও জেনে নেব তাদের বক্তব্য কি। আপনারা তো আজকে এই শুনানির সময় ছিলেন, কি হলো কোর্টে, আপনাদেরকে কি বলা হলো? আমাদের প্রথমে সিবিআইয়ের কাছে একটা লিস্ট চাইলো, যে সেগ্রিগেশনের লিস্টটা সিবিআই দিয়েছে এবং তারা বারবারই আবার বিরোধী পক্ষ তারা বলছে নাকি সিবিআই তাদের রিপোর্ট দেয়নি। এবং তারপরে ওই যে একজন নতুন লয়ার জাজ প্যানেল অ্যাড হওয়ার পেছনে আমাদের রাজ্য সরকার অপোজ করেছে এবং সেটা বলেছেন প্রথম থেকে শুনানি শুরু হওয়ার কথা বলেছে এবং যারা জাজ পুরো ডিনাই করে দিয়েছে এবং নেক্সট হিয়ারিংয়ে ডেট দিয়েছে 15ই জানুয়ারি সেকেন্ড হাফ। একটা বিষয় স্পষ্ট, আজকে একজন নতুন বিচারপতি ছিলেন, সেই কারণে আবার নতুন করে যেহেতু বেঞ্চ পুনর্গঠিত হয়েছে, একটা প্রশ্ন সামনে এসেছিল যে তাহলে কি আবার প্রথম থেকে শুনানি হবে, কিন্তু সেই শুনানি কখনোই আবারও প্রথম থেকে হবে না। সেই পুনর্বিন্যস্ত একটা রূপরেখা তৈরি করে যেহেতু শুনানি হবে, সেই জন্য 15ই জানুয়ারির ডেট ঠিক করা হয়েছে। কিন্তু যারা আসছেন দীর্ঘদিন ধরে, আমরা তাদের বক্তব্যটা জেনে নেব। আপনাদের অপেক্ষা তো ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। হ্যাঁ, সত্যি তাই। মানে এতদিন ধরে সেই 22শে এপ্রিল হাইকোর্টের জাজমেন্টে আমাদের চাকরি চলে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আমরা কেস ফাইল করি। দীর্ঘদিন ধরে এই লড়াই চলছে, কিন্তু এই লড়াইয়ের ফলে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন যে অনিশ্চয়তার মুখে সম্মুখীন হচ্ছে, আমাদের যে রাতের পর রাত না জেগে অনেকে আমাদের কাটাতে হচ্ছে, এটা সত্যি অত্যন্ত বেদনাদায়ক। আমরা চাই দ্রুত সিবিআই তাদের তথ্য সঠিক জমা দিক, যাতে করে নন টেন্ডেড যারা আছে, যারা যোগ্যতার ভিত্তিতে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এত বছর ধরে শিক্ষকতা অর্জন করছেন, ফলে তাদের জীবনে এরকম একটা কালো দাগ লাগিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা একটু জানতে চাইবো আপনাদের এই পুরো প্রক্রিয়াটা কিভাবে চলছে। একদিক থেকে দাঁড়িয়ে আপনারা এই মুহূর্তে মাইনে পাচ্ছেন, কিন্তু যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ যে যদি পরবর্তী ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয় সেই টাকা ফেরত দিতে হবে। এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের এই যে আইনজীবী টাকা মেটানো, দিল্লিতে বারবার ছুটে আসা এবং তারপর শুনানি না হওয়া, এটাও তো একটা বড় ধাক্কা। একদম তাই। এই যে সুপ্রিম কোর্টের মতো এই জায়গায় একটা কেস লড়তে হলে যে পরিমাণ টাকা দরকার হয় এবং এতজন শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে জড়ো করে টাকাটা তুলতে হয় দিনের পর দিন, যে চেষ্টা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ফলে আমরা আজকে খুব ভালোভাবে ভেবেছিলাম যে একটা রায় একটার দিকে যাবে। আমরা সেদিক থেকে যারা নন টেন্ডেড, বিশেষ করে যারা আছি, তারা এই জায়গা থেকে একটু মুক্ত হব। ফলে একটু হতাশ হলাম। ফলে আমরা আগামী যে তারিখ 15 তারিখ সেকেন্ড হাফ, তার দিকে তাকিয়ে রইলাম, যাতে করে এই কেসটা দ্রুত নিষ্পত্তি হয়। ফলে সমস্ত আর্থিক যে বোঝা, সেটা থেকেও মুক্ত হব এবং আমাদের গায়ে যে কালিমা লিপ্ত এটা করে দেওয়ার চেষ্টা, সেটা থেকেও আমরা মুক্ত হতে চাই। একেবারে জ্যোতির্ময়, তুমি নয়াদিল্লির ছবিটা দেখালে, একটু শহর কলকাতার ছবিটা দেখাই, কারণ সেখানে অপেক্ষা আরও বাড়লো। রাজপথ ছাড়বো না জানিয়ে দিলেন আন্দোলনকারীরা। আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন ধরে আমাদের ন্যায় বিচার আমরা পাবো না। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা এই ভরসায় আছি যে আমরা ন্যায় বিচার পাবো। আমাদের সুপ্রিম কোর্টের উপর সম্পূর্ণ আস্থা আছে এবং আমরা সত্যের পথে আছি, আগামীতেও থাকবো। অসুবিধা তো সত্যিই হচ্ছে, কিন্তু আমাদের যখন মরণবাজনের
ব্যাপার, সেই জায়গাটা আমরা এই অসুবিধাটাকে অসুবিধা মনে করছি না। আমাদের জীবন জীবিকা যার সঙ্গে জড়িয়ে রয়েছে আমরা সেটাকে হাসি মুখে গ্রহণ করে নিয়েছি। আর যতদিন পর্যন্ত না ন্যায় বিচার পাচ্ছি আমরা এই রাজপথ ছাড়ছি না। তো আমরা আজকে প্রচণ্ড হতাশ এই যে ডেটটা পেছানো হলো তার থেকে, কারণ এতে আমাদের অসম্মানের দিনগুলো আরও বেশি এগিয়ে গেল, আরও বেশি দিন আমাদেরকে কিন্তু এই অসম্মান আরও বহন করে নিয়ে যেতে হবে। তাই আমরা কোনো কারণেই এই আন্দোলন বা এই রাজপথ আমরা ছাড়ছি না। আমাদের এইটা ছাড়ার কোনো জায়গাই নেই, কারণ আজকে আমরা ইচ্ছেতেই আজকে রাজপথে এসে বসিনি, আমাদেরকে কিন্তু বসতে বাধ্য করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে হিয়ারিং আবার পেছলো, আগামী 15 তারিখ হিয়ারিং। এবং আমরা একবার দেখাবার চেষ্টা করব, ওয়াই চ্যানেলে কিন্তু সেই বিক্ষোভ চলছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। 27 ডিসেম্বর থেকে তারা কিন্তু নিজেদের চাকরি বাঁচানোর তাগিদে এই ওয়াই চ্যানেলে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা আজকের ডেট পেছানোর ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে আশাহত, কারণ তারা আশা করেছিল যে আজকের সুপ্রিম কোর্টে তারা ন্যায় বিচার পাবে। আগামী 15 তারিখ আবার হিয়ারিং এবং এই মুহূর্তে কিন্তু ওয়াই চ্যানেলে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা যেমনটা জানাচ্ছে যে আগামী 15 তারিখ না, যতক্ষণ না পর্যন্ত তারা ন্যায় বিচার পাচ্ছে, অর্থাৎ তাদের চাকরি সিকিউর হচ্ছে, তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। ক্যামেরায় রজতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। একদিকে সুপ্রিম কোর্টে যখন যোগ্য অযোগ্য শিক্ষক বাছাই মামলা চলছে, তখন রাজ্যে স্কুলের ছবিটা কেমন জানেন? পড়ুয়ার সংখ্যা 3500, অথচ স্কুলে সাকুল্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 17। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 8 ক্লাসের 24টা সেকশন, কিন্তু পর্যাপ্ত ক্লাসরুম নেই। সপ্তাহে 3 দিন ষষ্ঠ শ্রেণী, অন্য 3 দিন সপ্তম শ্রেণী ক্লাস করে সামাল দিতে হয় পরিকাঠামোর অভাব। বাঁকুড়ার পুনিশোল বোর্ড হাই স্কুলের এমন অব্যবস্থায় মার খাচ্ছে পঠন পাঠন, বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। স্কুল ছেড়ে দিশাহীন পড়ুয়ারা কাজের খোঁজে পাড়ি জমাচ্ছে ভিন রাজ্যে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেখানে 24টা সেকশন, সেখানে কিভাবে সামাল দেন 17 জন শিক্ষক? স্কুলের দাবি মাঝে মধ্যেই একাধিক সেকশনকে একই ক্লাসরুমে বসিয়ে, আবার কখন একাধিক ক্লাসকে হলঘরে বসিয়ে পড়ুয়াদের ক্লাস করাতে বাধ্য হন শিক্ষক শিক্ষিকারা, ফলে ব্যাহত হয় পড়াশোনা। এখানে এসে দেখছি যে শিক্ষকই নেই, তো শিক্ষা পাবে কোথার থেকে ছেলেমেয়েরা? তো গার্জেনরা চাইছে যে রাজ্যের নিয়োগই নেই যেখানে শিক্ষাক্ষেত্রে, সেখানে আর ছেলেমেয়েদেরকে পড়িয়ে কী করবে? বেকার করে ঘুরে বলবে। তার থেকে গার্জেনরা এখন থেকে তাদের মনস্থির করে নিয়েছে যে আমার ছেলে যাক বোম্বাই চলে যাক, যে সেখানে 2 পয়সা কামিয়ে আসবে। বেশিরভাগ দেখা যায় কি অনেক ছেলেই দেখি মাধ্যমিকে বেশিরভাগ ছেড়ে দেয়, কিন্তু 9ও অনেকেই 9ও উঠে 9টা হয়তো মাধ্যমিক পর্যন্ত গেল না। যে কর্ম বেছে নেয়, যে যার কর্মে যায়, কাজকর্ম হয়তো কুমার কাজে, গাছের কাজে, যে যার বিভিন্ন মিস্ত্রির কাজে, যে যার কাজে কর্ম একটা রয়ে যায়। মুম্বাই পাবেন, এখানে গুজরাট, বেঙ্গালোর রোজগারের চাকরি যেতে হয়, একটা পরিবারের একটা কম্পালশন থাকে ওদের কিছু রোজগার করার। এই জন্যেই ওরা একটা চাপে পড়ে ওদিকে যেতে হয়। হয়তো লেখাপড়া করার ইচ্ছে থাকে কিন্তু ওরা পারে না। এটা এর জন্য দায়ী হচ্ছে ওদের আর্থসামাজিক প্রেক্ষাপটটা পুলিশের, ওরা কিন্তু নয়। তার কারণ এই রাজ্যে কোনো রুজি রোজগারের ব্যবস্থা নেই। রুজি রোজগারের ব্যবস্থা না থাকলে আমরা যদি দেখি যে একটু অঞ্চল গঞ্জে, সেখানে পর্যন্ত এই 15-16 বছরের ছেলেরা লোকের দোকানে কাজ করছে, কোনো মিস্ত্রির সঙ্গে যোগানদার হিসেবে কাজ করছে। এর জন্য সম্পূর্ণ দায়ী পশ্চিমবঙ্গের সরকার। পশ্চিমবঙ্গ সরকার চায় না বাংলার মানুষ শিক্ষায় এগিয়ে আসুক। বাঁকুড়ার পুনিশোল বোর্ড উচ্চ বিদ্যালয়ে সেখানে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে নবম এবং দশম শ্রেণীতে স্কুল ছুটের শতকরা হিসেব প্রায় 20% ওপরে। 20 থেকে 30% পড়ুয়া তারা নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা ছেড়ে দিচ্ছে এবং ছেড়ে দিয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের খোঁজে। কেবলমাত্র পেটের টানে তাদের কাউকে ব্যাঙ্গালোর ছুটতে হচ্ছে, কাউকে ছুটতে হচ্ছে মুম্বাইয়ে। কিন্তু কেন এমন পরিস্থিতি? স্থানীয় অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা তারা কিছুটা এর জন্য এলাকার আর্থসামাজিক পরিবেশকে যেমন দায়ী করছেন, তেমনি স্কুলের পরিকাঠামোকেও অনেকে দায়ী করছেন। কিন্তু যারা একেবারে নবম দশম শ্রেণীতে পড়াশোনা ছেড়ে দিয়ে শিশু শ্রমিক হিসাবে অন্য রাজ্যে চলে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ কী তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বাঁকুড়া পুনিশোল থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।